আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে পর্বে আমরা নমুনা যে বহু নির্বাচনীগুলো দেওয়া আছে ওগুলো নিয়ে আলোচনা করব। দেখো তো কি বলছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি? প্রথমে বোঝা লাগবে সালোক সংশ্লেষণ কি, এরপরে বোঝা লাগবে উপজাত দ্রব্য কি। চলো বুঝি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ছোটবেলা থেকেই আমরা জানি সবুজ উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এই যে সবুজ উদ্ভিদের নিজের খাদ্য নিজে তৈরি করার প্রক্রিয়াটা, এটাই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এখন এটা তো ছোটবেলার কনসেপ্ট, ছোট বাচ্চাদের যে সংজ্ঞাটা এভাবে আমরা বলি, কিন্তু এখন তো আমরা বড় বাচ্চা হয়েছি। এখন বড় বাচ্চাদের মতো সংজ্ঞাটা এরকম: সূর্যালোকের উপস্থিতিতে কোনো সবুজ উদ্ভিদ পত্ররন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মূলরম দ্বারা শোষিত মাটির নিচে জমে থাকা কৈশিক পানিকণার সাহায্যে গ্লুকোজ বা শর্করা তৈরির যে প্রক্রিয়াটা এবং উপজাত দ্রব্য হিসেবে পানি এবং অক্সিজেন তৈরির প্রক্রিয়াকে আমরা সালোক সংশ্লেষণ বলতেছি। তাহলে এই যে সংজ্ঞাটা আমি বললাম, এইখানে তোমার সবগুলা কথা আমি ইনক্লুড করলাম, যে কি কি আমাদের লাগতেছে, কি কি তৈরি হচ্ছে, সব কিছু। এই দেখো তো, এই বিক্রিয়াটার দিকে তাকাইলেই কিন্তু আমরা এই যে সংজ্ঞাটা সহজেই বলতে পারতেছি। কীরকম সংজ্ঞাটা? তোমার কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে নিচ্ছে? পত্ররন্ধ্র দ্বারা গ্রহণ করতেছে এই কার্বন ডাইঅক্সাইড। এরপরে মাটির নিচ থেকে নিচ্ছে পানি। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল আছে, তার মানে হচ্ছে সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ কি করতেছে? এই যে গ্লুকোজ তৈরি করতেছে বা খাদ্য তৈরি করতেছে। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের খাদ্য তৈরি করা। এছাড়াও আমাদের কি কি তৈরি হইলো দেখো তো, অক্সিজেন এবং পানি তৈরি হইলো। এই ফুল প্রসেসটাই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ। এখন কোনো একটা বিক্রিয়া আমরা কেন ঘটাচ্ছি? কারণ আমাদের মেইন একটা উদ্দেশ্য থাকে বা কাঙ্ক্ষিত একটা উৎপাদ থাকে। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে গ্লুকোজ তৈরি করা, খাদ্য তৈরি করা মেইন উদ্দেশ্য। এখন একটা বিক্রিয়ার এই পাশে যেগুলো থাকে এগুলাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক, কারণ ওরা বিক্রিয়া করতেছে, এগুলো হচ্ছে বিক্রিয়ক। আর এই পাশে যেগুলো থাকতেছে এগুলাকে আমরা বলতেছি হচ্ছে উৎপাদ। উৎপাদ। এখন উৎপাদে যে কাঙ্ক্ষিত দ্রব্যটা আমরা চাচ্ছি, ওইটা ছাড়াও পাশাপাশি যেগুলো তৈরি হয়ে যাচ্ছে ওগুলাকে আমরা বলবো উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। দেখো, আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ ছিল গ্লুকোজ তৈরি করা, কিন্তু এর সাথে আরও অক্সিজেন, পানি তৈরি হয়ে গেছে। এগুলো তো আমরা চাই নাই, মানে উদ্ভিদ তো এটা চায় নাই, কিন্তু এগুলো তৈরি হচ্ছে, এদেরকে আমরা বলবো হচ্ছে উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। তাহলে এবার এইদিকে তাকাও, আমাদের বলছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে কি নির্গত হয়। মেইনলি উপজাত হিসেবে আমরা অক্সিজেন নির্গত হইতে দেখি। দেখো, অক্সিজেন যেটা, এটা পত্ররন্ধ্র দ্বারা বের হয় এবং বাতাসে মানে উড়ে চলে যায়। সেক্ষেত্রে আমরা গাছ থেকে যে অক্সিজেনটা পাচ্ছি ওইটা এই অক্সিজেনটাই। এবং কিছু কিছু ক্ষেত্রে মানে অল্প পরিমাণ পানি তৈরি হয়। পানি যদি অনেক বেশি পরিমাণে তৈরি হয় সেক্ষেত্রে আমরা পানিটাকেও উপজাত দ্রব্য হিসেবে বলতে পারি। তাহলে সকল উদ্ভিদের ক্ষেত্রে এত বেশি পানি তৈরি হয় না, মানে অল্প পরিমাণ পানি তৈরি হয়, কিন্তু অক্সিজেনটা আমরা অনেক বেশি অ্যামাউন্টে দেখতে পাই, যার জন্য মেইন উপজাত দ্রব্য হচ্ছে আমাদের এই অক্সিজেনটা। আর যে সকল উদ্ভিদে পানি বেশি পরিমাণে নির্গত হয় ওখানে আমরা পানিও বলবো। তাহলে অক্সিজেন আর পানি হচ্ছে আমাদের উৎপাদ দ্রব্য বা বাই প্রোডাক্ট। তাহলে এই জায়গাটা এটাই তো জিজ্ঞেস করছে যে উপজাত দ্রব্য হিসেবে কি নির্গত হচ্ছে। পানিও নির্গত হচ্ছে, অক্সিজেনও নির্গত হচ্ছে। শর্করা তো উপজাত দ্রব্য না, এটাও কিন্তু উৎপাদের সাইডেই আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বা মূল উৎপাদ। তাহলে এটাকে আমরা উপজাত বলবো না। কার্বন ডাইঅক্সাইড তো এখানে বিক্রিয়ক হিসেবে কাজ করে, বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে। তাহলে পানি আর অক্সিজেন দুইটাই যদি উপজাত দ্রব্য হয় সেক্ষেত্রে আমি কি বললাম, মেইনলি হচ্ছে আমরা অক্সিজেনটাকে ধরবো, কিন্তু কিছু উদ্ভিদের ক্ষেত্রে পানি বেশি পরিমাণে তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কিছু উদ্ভিদ মানে ওইটাকে হচ্ছে মেইন, মানে এক্সেপশন তো কখনো এক্সাম্পল হইতে পারে না, যার জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উপজাত হিসেবে নির্গত হয় বললে আমরা অক্সিজেনটাকেই ধরবো, কিন্তু পানি আর অক্সিজেন দুইটাই তৈরি হয়। তারপরে শ্বসনে গ্লাইকোলাইসিস ধাপে নিট কত অণু এটিপি তৈরি হয়? সবার প্রথমে বুঝতে হবে শ্বসন কি জিনিস। শ্বসন হচ্ছে জীবদেহে শক্তি উৎপন্ন করার যে প্রক্রিয়াটা। এখন দেখো, তুমি যে খাবারটা খাচ্ছ, আমরা জটিল খাদ্য গ্রহণ করি, এই জটিল খাদ্যটা আমাদের পরিপাক তন্ত্রে ভেঙে সরল উপাদানে পরিণত হয়। ওই সরল উপাদানটা প্রতিটা কোষ অ্যাবজর্ব করে নিয়ে নেয়। কোষের ভিতর থাকা এই সরল উপাদানগুলা অক্সিজেন দিয়ে আবার ভেঙে শক্তিতে পরিণত করে। এই যে শক্তি তৈরি করার যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া দুইটা আছে, একটা হচ্ছে সবাত আর একটা অবাত। শ্বসন দুই প্রকারের হয়, একটা সবাত আর একটা অবাত। এই যে সবাত শ্বসন, এখানে অক্সিজেন প্রয়োজন হয়, আর অবাত শ্বসনে অক্সিজেন প্রয়োজন হয় না।
এখন এই যে সবাত শ্বসন প্রক্রিয়াটা, এটাকে আমরা আবার 4টা ধাপে সম্পন্ন হইতে দেখি। 4টা ধাপের প্রথম ধাপটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ হচ্ছে তোমার অ্যাসিটাইল কোএ, তৃতীয় ধাপ হচ্ছে ক্রেবস চক্র, চতুর্থ ধাপ হচ্ছে ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রো ট্রান্সপোর্ট চেইন। এখন এই যে 4টা ধাপ, অবশ্যই কিন্তু তোমাকে এই 4টা ধাপ সিরিয়ালে বলতে হবে। আমি যদি 2 নাম্বার ধাপ বলি তোমাকে অ্যাসিটাইল কোএ বুঝতে হবে, আমি যদি 3 নাম্বার ধাপ বলি তোমাকে ক্রেবস চক্রই বুঝতে হবে। তাহলে এই যে ধাপে ধাপে আমরা শ্বসনটা সম্পন্ন করব, সবাত শ্বসনটা, সেক্ষেত্রে এই যে গ্লাইকোলাইসিস ধাপটা হচ্ছে 1 নাম্বার ধাপ। এই ধাপে কতটুকু শক্তি তৈরি হয়, চলো আমরা একটু এই শ্বসনের পুরা হিসাবটা একবার দেখি। এইখানটায় দেখো, এই যে আমাদের শ্বসন প্রক্রিয়াটা কয়টা ধাপে সম্পন্ন হচ্ছে, 4টা ধাপে। এখন তুমি আমাকে বলতেই পারো 4টা ধাপ আমি বললাম, এখানে তাহলে মাত্র 3টা ধাপ কেন? আরেকটা ধাপ যেটা সর্বশেষ ধাপটা ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম, সেখানে কোনো কিছু উৎপন্নও হয় না, কোনো কিছু খরচও হয় না, যার জন্য এই ছকে ওই ধাপটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ধাপটা এই জায়গায় আছে। দেখো এইখানে নিট হিসাব যখন আমরা করব, নিট হিসাবের ক্ষেত্রে তখন আমরা এই যে NADH2, তারপরে FADH2, GTP, এই যে শক্তিগুলা, এই শক্তিগুলোকে ATPতে কনভার্ট করে নিয়ে আসবো। এই কনভার্ট হওয়ার কাজটাই তোমার ওই ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম যে পর্যায়টা আছে ওইখানে সম্পন্ন হয়। তাহলে এবার দেখো গ্লাইকোলাইসিস ধাপটা, এই যে প্রথম ধাপ, এখানে কি তৈরি হচ্ছে, 4 অণু ATP তৈরি হচ্ছে, 2 অণু NADH2 তৈরি হচ্ছে এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই পাইরুভিক অ্যাসিডটা পরবর্তী ধাপে খরচ হয়ে যায়, তার মানে কাটাকাটি চলে গেল। এরপরে 4 অণু ATP একটা প্রক্রিয়া সম্পন্ন হইতে কিছু পরিমাণ শক্তির প্রয়োজন হয়, ওই শক্তির সাপ্লাইটা এই 4 অণু ATP ভেঙে আসবে। দেখো 4 অণু ATP ভেঙে গেছে, যেখানে 2 অণু খরচ হয়ে গেছে। তাহলে 4 অণু থেকে 2 অণু যদি খরচ হয়ে যায়, আমার কাছে আর কত থাকলো, 2 অণু। এই যে এই 2 অণু এখানে থাকতেছে। এরপরে NADH2, এটাকে আমরা ATPতে নিয়ে যাব। NADH2কে ATPতে নেওয়ার জন্য তোমাকে এইখানের যে 3টা সূত্র আছে, এই 3টা মনে রাখা লাগবে। সেক্ষেত্রে আমরা 1 অণু NADH2 থেকে 3 অণু ATP পাই। তাহলে 2 অণু NADH2 থেকে কত অণু ATP পাবো, 3 দুগুণে 6, তাই না? এই যে 6 অণু ATP এখানে পাইছি। বিষয়টা বুঝো, কি করলাম আমি, NADH2কে ATPতে কনভার্ট করলাম। 1 অণু NADH2 থেকে 3 অণু ATP পাওয়া যায়। তাহলে 2 অণু NADH2 থেকে 3 3 6 অণু ATP পাওয়া যাবে। বুঝাইতে পারলাম? তাহলে এই যে 6 অণু ATP আসছে কোথা থেকে, এই NADH2কে কনভার্ট করলাম। আর এই 4 অণু, 2 অণু খরচ হয়ে গেছে, 2 অণু থাকতেছে। তাহলে নিট যে উৎপাদটা বা নিট শক্তিটুকু আমরা কত পাইলাম, 6 আর 2, এখানে কত হইল, 8 অণু ATP আমরা পাচ্ছি। আর পাইরুভিক অ্যাসিড তো এখানেই শেষ হয়ে গেছে। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, আমি এই শক্তিটাকে, এই NADH2কে কেন ATPতে নিলাম, কেন NADH2তেই হিসাব করলাম না? এটার কারণ হচ্ছে, আমি যদি তোমাকে বলি, ধরো তুমি একটা দোকানে গেছো, 20 টাকার একটা চানাচুর কিনছো, চানাচুর কিনে তুমি দোকানদারকে দিচ্ছ 1000 টাকার একটা নোট। এখন উনি 20 টাকার জন্য তোমাকে 1000 টাকা কখনোই ভাঙায় দিতে চাবে না। সেক্ষেত্রে উনি বললো যে না, আমার কাছে ভাঙতি নাই। তখন তুমি অনেক দৌড়াদৌড়ি করে 1000 টাকা ভাঙতি করলা। কিভাবে? 500 500 ভাঙলা। ধরো 500 টাকার একটা নোট, মানে 500 500 2টা ভাঙলা, এখন একটা নোট দিয়ে বললা যে নেন এবার রাখেন। সে বললো যে না, আমার কাছে এখনও ভাঙতি নাই। তখন তুমি আরও অনেক দৌড়াদৌড়ি করলা, অনেক জায়গায় খুঁজে 200 200 100তে ভাঙলা। ধরো 200 200 আর 100তে ভাঙলা। এখন ওই 100 টাকার নোট দিয়ে বললা যে নেন এবার আপনি 20 টাকা রাখেন। তখনও সে বললো যে না, আমি তো মানে 20 টাকার জন্য সে 80 টাকা দিতে চাচ্ছে না। সেক্ষেত্রে তুমি আবার দৌড়াদৌড়ি করলে এটাকে 50 50-এ ভাঙলা। দেখো তোমার এই যে দৌড়াদৌড়ি করা লাগতেছে, কত ভালো হইতো তুমি যদি 20 টাকার চানাচুর নিয়ে 20 টাকা এভাবে দিয়ে দিতে পারতো, তাই না? কোনো ঝামেলা হইতো না। এই জন্যই আমরা অন্য শক্তিগুলাকেও ATPতে কনভার্ট করব, যাতে এভাবে সহজে ভাঙা গড়া করা যায়। মানে আমরা উদ্ভিদের কাজকর্মগুলো করার জন্য যাতে সহজে ব্যবহার করতে পারি, এই জন্য আমরা ATPতে নিয়ে গেলাম। তাহলে ATPতে এখন আমরা, মানে এই অধ্যায়ের সব হিসাব আমরা ATPতেই করব। তাহলে গ্লাইকোলাইসিস ধাপটাতে আমি কতটুকু নিট পাইলাম, দেখো নিট পাইছি হচ্ছে 8 অণু ATP। এখন এই যে নিট হিসাবটাই তো আমার উদ্দীপকে চাইছিল না। দেখো প্রশ্নটাতে কি চাইছিল, শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপে নিট কত অণু ATP তৈরি হয়, নিট বলে দিছে, তার মানে তোমাকে মোট হিসাবটা জানতে চাইছে। যদি শুধু উৎপাদ কত জানতে চাইতো বা কতটুকু শক্তি তৈরি হয়, কতটুকু ATP তৈরি হয়, সেক্ষেত্রে আমরা বলতাম হচ্ছে 4 অণু ATP উৎপাদ হিসেবে আমরা পাইছিলাম। কিন্তু এখানে যেহেতু নিট কথাটা বলে দিছে, নিট কথাটা বলে দিলে এখানে আমরা 8 অণু ATP
হচ্ছে ওই যে 6 8 2 8 অণু এটিপি পাইছিলাম। এরপরে আসো একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে একটা চিত্র, দুইটা চিত্র। এই চিত্রটা দেখেই তোমাকে বুঝতে পারা লাগবে এটা কিসের চিত্র। আমি দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা গার্ড সেল বা রক্ষী কোষ, এটা হচ্ছে আরেকটা গার্ড সেল বা রক্ষী কোষ। এই রক্ষী কোষটা স্ফীত হয়ে গেছে, যার কারণে মাঝখানে এই রন্ধ্রটা সৃষ্টি হয়েছে। এই রন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, পানি আসা যাওয়া করতে পারবে। এটা একটা পাতা, তাহলে পাতাকে আমরা পত্র বলতে পারি, আর ছিদ্রকে আমরা বলতে পারি রন্ধ্র। তাহলে এটা হচ্ছে পত্র রন্ধ্রের একটা চিত্র। এরপরে ওয়াই চিত্রটার দিকে তাকাও, এটি কিসের চিত্র? একটা মানুষের নাক চিহ্নিতকরণ করে দেওয়া আছে। বি যে অংশটা, এটা হচ্ছে নাক। তাহলে উদ্দীপকটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখি তো প্রশ্ন কি বলছে। ওয়াই চিত্রে বি এর কাজ, তার মানে এই যে মানুষটার নাকের কাজ, আমাদের নাকের কাজ মানে কি এটা জানতে চাইছে। অক্সিজেন গ্রহণ করা, ইয়েস অবশ্যই আমরা প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি। দেখো যেটা আমরা ইনহেল করে নিচ্ছি, যেটা প্রবেশ করাচ্ছি, ওটা হচ্ছে প্রশ্বাস। তাহলে অক্সিজেন গ্রহণ করতেছে প্রশ্বাসের মাধ্যমে। হ্যাঁ, এটা আমরা নাকের মাধ্যমে করি, এটা আমরা বলতে পারতেছি, কারণ শ্বসনতন্ত্রের শুরুটাই হয় হচ্ছে তোমার এরকম নাসাগহ্বর দিয়ে। দেখো আমরা যখন চিত্রটা আঁকতেছিলাম এরকম করে নাসাগহ্বর, এরপরে ষড়যন্ত্র, এরপরে ট্রাকিয়া, ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়, ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিওল, তারপর দুইটা ফুসফুস, এরকম থাকে না আমাদের। তাহলে শ্বসনতন্ত্রের অংশ হিসেবে আমরা এই নাসাগহ্বরটা বা নাকটাকে দেখতে পারতেছি। তাহলে অক্সিজেন গ্রহণ, নাকের কাজ আমরা বলতে পারি। এরপরে আসো তাপ শক্তি নির্গমন, যেইখানে পানি আদান প্রদান হবে ওইখানে তাপীয়, আমরা জানি পানি হচ্ছে তাপীয় ভারসাম্য বজায় রাখে। সেক্ষেত্রে পানি আদান প্রদান হইলে আমরা তাপ শক্তি নির্গমন বা তাপ শক্তি ধরে রাখা এই কথাটা বলতে পারি, মানে তাপ ওয়ার্ডটা পানির সাথে রিলেটেড। সেক্ষেত্রে এই নাক আমাদের তাপ শক্তি নির্গমনে সাহায্য করে না। এরপরে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, ইয়েস আমরা নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। দেখো নিঃশ্বাস হচ্ছে যেটা আমরা বের করে দিচ্ছি, প্রশ্বাস হচ্ছে যেটা প্রবেশ করাচ্ছে। অনেক সময় কিন্তু আমরা এই ভুল কথাটা বলি, মাঝে মাঝে বলি না যে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নাও। নিঃশ্বাস কি নেওয়া যায় আদৌ? নিঃশ্বাস কিন্তু নেওয়া যায় না। নিঃশ্বাস হচ্ছে যেটা আমরা বের করে দিচ্ছি, আর প্রশ্বাস হচ্ছে যেটা প্রবেশ করাচ্ছি। তাহলে নাক দিয়েই তো আমরা নিঃশ্বাসটা বের করতেছি, তাহলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা আমরা এখানে বলতে পারি। তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে সঠিক, খ হবে আমাদের উত্তর। এরপরে 4 নাম্বার প্রশ্নে যাই, চলো কি বলছে। এক্স এর সংগঠিত প্রক্রিয়া, তার মানে পত্ররন্ধ্র দ্বারা কোন প্রক্রিয়া সম্পন্ন হয়? আমরা জানি পত্ররন্ধ্র দ্বারা প্রচ্ছেদন প্রক্রিয়া সম্পন্ন হইতে পারে, তারপর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, মানে অনেক কিছুই হয়। আমরা চলো অপশনগুলো পড়ে পড়ে বুঝবো। প্রথমে চিত্রটা কেমন ছিল, এরকম একটা রক্ষী কোষ ছিল, এদিকে আরেকটা রক্ষী কোষ ছিল। এখন এই রক্ষী কোষগুলা স্ফীত বা বন্ধ হওয়ার উপর নির্ভর করে আমাদের পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া। তাহলে পত্ররন্ধ্র খুলবে না বন্ধ হবে এটা নির্ভর করতেছে আমাদের এই রক্ষী কোষগুলোর উপরে, বা রক্ষী কোষ, এটাকে আমরা গার্ড সেল ও বলতে পারি। এখন দেখো এক্স এ সংগঠিত যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা পরিবেশকে শীতল রাখে। এই প্রক্রিয়াটা বলতে এই রন্ধ্র দিয়ে আমাদের অক্সিজেন বের হইতে পারে, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পানিও আদান প্রদান হইতে পারে। তাহলে এই পদার্থগুলো যখন আদান প্রদান হবে তাহলে আমরা প্রচ্ছেদন প্রক্রিয়াটা ধরতে পারি। প্রচ্ছেদনের ফলে আমরা জানি পত্ররন্ধ্র দ্বারা বাষ্প আকারে অতিরিক্ত পানি বের হয়ে যায়। সেক্ষেত্রে এই যে প্রচ্ছেদন প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমাদের এই যে পানি যেহেতু আদান প্রদান হচ্ছে, পানি আসলেই আমরা এই যে তাপমাত্রা রিলেটেড কথাবার্তা বলতে পারবো। তাহলে তাপীয় ভারসাম্য বজায় রাখা বা পত্ররন্ধ্রের যে কোষগুলা, এই কোষগুলোকে শীতল রাখতে বা পরিবেশকে শীতল রাখতে সাহায্য করতেছে। পানি যখন বাষ্প আকারে বের হচ্ছে অথবা অক্সিজেন যখন বের হচ্ছে, এগুলো প্রাণীকুলের জন্য প্রয়োজনীয় কিছু উপাদান। তখন কি হবে, এই প্রক্রিয়ার কারণে আমাদের কিন্তু পরিবেশটা শীতল থাকতেছে। এরপরে খাদ্য তৈরিতে ভূমিকা রাখে, ইয়েস যদি পত্ররন্ধ্র দ্বারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে না পারতো উদ্ভিদ এবং অতিরিক্ত পানি যদি বের করতে না পারতো, অক্সিজেন যদি বের করতে না পারতো, তাহলে দেখো তো এই প্রক্রিয়াটা, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আমরা একটু আগে দেখলাম, এখানে দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, এটা কিভাবে গ্রহণ করবে? পত্ররন্ধ্র দ্বারা। এই কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্র দ্বারা গ্রহণ করবে। তারপরে এই যে অক্সিজেনটা বের করে দিচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, এটা নির্গত হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন এই অক্সিজেনটা নির্গত হচ্ছে পত্ররন্ধ্র দ্বারা। এরপরে পানি, এই যে বাষ্প আকারে পানি, এই পানিটা কিন্তু বাষ্প আকারে বের হয়। বাষ্প আকারে যখন বের হচ্ছে, এই সবগুলা কাজ হচ্ছে কিভাবে? ওই পত্ররন্ধ্রের মাধ্যমেই কিন্তু। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে না পারলে কখনো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হইতো? কখনো কি উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো? পারতো না। যার জন্য এই পত্ররন্ধ্র আমাদের খাদ্য তৈরিতেও ভূমিকা রাখতেছে, পরিবেশ শীতল রাখতেও সাহায্য করতেছে। এরপরে আসো শক্তি উৎপাদনে সাহায্য করে।
তুমি ভাবতেই পারো যে খাদ্য যেহেতু তৈরি করতেছে, খাদ্য থেকেই তো উদ্ভিদ শক্তি পাবে। কিন্তু মানে খাদ্য তৈরি হচ্ছে তোমার একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, শক্তি তৈরি আরেকটা প্রক্রিয়া। কারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে আমরা যদি তোমাকে বলি, তিনটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে। শারীরবৃত্তীয় প্রক্রিয়া একটা হচ্ছে শ্বসন, আরেকটা রেচন, আর সালোক সংশ্লেষণ। শ্বসন, রেচন এবং সালোক সংশ্লেষণ। এখন দেখো, সালোক সংশ্লেষণ একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা খাদ্য তৈরি করতে পারি। এখন খাদ্য থেকে শক্তি পাই, ওই শক্তিটা মানে তুমি এরকম ভাবতে পারো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য দিচ্ছে, ওই খাদ্য থেকেই তো আমরা শক্তি পাচ্ছি। কিন্তু না, শক্তিটা তৈরি হওয়ার জন্য এখানে শ্বসন প্রক্রিয়াটা কাজ করে। এই যে খাদ্যটা আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে পাচ্ছি, ওই খাদ্যটাকে অক্সিজেন গিয়ে ভেঙে ফেলে, ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। ওই ক্ষুদ্র কণাটা হচ্ছে মেইনলি শক্তি, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে সরল খাদ্যকে ভেঙে শক্তিতে পরিণত করা, এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ায় তোমার পত্ররন্ধ্র কাজ করে না, মানে পত্ররন্ধ্র দ্বারা অক্সিজেন গৃহীত হয় উদ্ভিদ দেহে, ওই অক্সিজেনটা গিয়ে খাদ্যগুলোকে ভাঙে, ঠিক আছে, কিন্তু উৎপাদনে সহায়তা করে আমরা বলতে পারি না। তাহলে এখানে আমাদের 1 আর 2 নাম্বারটা সঠিক বলতে পারতেছি। তাহলে 1 আর 2 নাম্বার, পত্ররন্ধ্র কি করতেছে? পত্ররন্ধ্র আমাদের পরিবেশকে শীতল রাখতে সাহায্য করতেছে, খাদ্য তৈরিতে ভূমিকা রাখতেছে, কিন্তু শক্তি উৎপাদনে মানে বলা যায় না মেইনলি। যদিও ও অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে, কিন্তু এক্সাক্ট আমরা এই উত্তরটাকে নিতে পারতেছি না। তাহলে 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।